সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় সময় ক্ষেপণ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক, রয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক জনাব শ্যামল দত্ত, এবং রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সম রেজাউল করিম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন, এর জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলি পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন কামারুজ্জামান, জানালেন আইনজীবীরা। রায়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কবরী, আব্দুস সালাম, ববি হাজ্জাত সহ 7 মেয়র প্রার্থী। এলাকায় এলাকায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ফরিদপুরের ভাঙায় দুর্ঘটনায় নিহত 25 জনের 12 জনের বাড়ি পটুয়াখালীতে। এত মানুষের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। গত 3 মাসে দেশে যা ঘটেছে সে অবস্থা কাটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে বললেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পরিদর্শনে। এবং শুষ্ক মৌসুমে মরা তিস্তা হঠাৎ করেই ফিরে পেয়েছে প্রাণ। প্রতিটি সেচ ক্যানেল এখন পানিতে টইটুম্বুর। কৃষক জেলে সবার মধ্যে স্বস্তি। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা আজকের আলোচনা আইনজীবী দিয়ে শুরু করি, যেহেতু সময় ক্ষেপণ শিরোনামটি দিয়েছি। আমার মনে হয় যে দর্শকরা তো বুঝতে পেরেছেন বিষয়টি কি। আর আমরা আলোচনা করেছি যে সময় ক্ষেপণ যেটা আমাদের মধ্যে মনে হচ্ছে সময় ক্ষেপণ, আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন রেখি যে সময় ক্ষেপণ কিনা। আলবদর কমান্ডার জামাত নেতা কামরুজ্জামানের রায় বাস্তবায়ন নিয়ে বিষয়টি আজকে আমরা আলোচনা করব। গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার 4 দিন। তো প্রথমেই আমরা দেখি, প্রথম দিন সোমবারই এমন একটা ঘোষণা করা হয়েছিল যে কারা কর্তৃপক্ষ রায় বাস্তবায়নের জন্য একেবারে প্রস্তুত। সন্ধ্যা নাগাদ খবর আসলো রায় কপি আদালতে পৌঁছেনি। তো সেখানে একটা তখন প্রশ্ন উঠল, কেন এটা হলো, কিভাবে হলো এটা বলা হয়েছে। তখন বলা হয়েছে যে অন্যান্য ক্ষেত্রে যেটা করা হয়, যে অ্যাটর্নি জেনারেল অফিস যেটা করেন, যে একটা শর্ট অর্ডার চান, এই ক্ষেত্রে সেটা চাওয়া হয়নি, বা এরপরে পুরো রায় লেখা হলো, লেখা হয়ে সেটা আদালতে পৌঁছলো। যদিও সেই পুরো রায় লেখার বিষয়টি ওইখানে একটু দ্রুততার সাথেই হয়েছে অন্যান্য রায়ের সাথে তুলনা করলে, কিন্তু সবার মধ্যেই এরপরে যেগুলো চলছে এখন প্রাণ ভিক্ষা নিয়ে বা নিয়ে, তো এখানে একটা প্রশ্ন উঠেছে, সময় ক্ষেপণের প্রশ্ন উঠেছে। তো আমরা প্রথমে একজন আইনজীবী হিসেবে আপনার কাছে জেনে নিতে চাই কি কি করা যায়, কি কি করা যায় না, বা কি কি সুযোগ আছে, কি কি সুযোগ নেই, এই বিষয়গুলি যদি আপনি। খুব সহজ সরল কথাটা হলো, এখন আইনানুগভাবে অপেক্ষা আছে শুধু আদালতের আদেশটাকে বাস্তবায়ন করা, এছাড়া কিছু অপেক্ষা নাই। কারণ প্রাণ ভিক্ষার যে প্রভিশনটা আমাদের সংবিধানের 49 অনুচ্ছেদে যেখানে বলা হয়েছে, সেটা রাষ্ট্রপতির একটা প্রেরোগেটিভ। রাষ্ট্রপতি অনুকম্পা করতে পারেন, সাজা কমাতে পারেন, মুক্তি দিতে পারেন, সেটা অ্যাজ এ হোল রাষ্ট্রপতির একটা প্রেরোগেটিভ দেওয়া হয়েছে। আমাদের ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কোথাও কিন্তু এই কথা বলা হয়নি যে যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটা বাস্তবায়নের পূর্বে এই কাজগুলো করতে হবে। কিন্তু দীর্ঘদিনের একটা প্রচলিত বিধান, জেল কোডের কিছু প্রভিশন, এই সব কিছুকে মিলে কেউ যাতে কোনো আপত্তি তুলতে না পারে, কোনো প্রশ্ন না ওঠে, সেই জন্য কিন্তু এই সকল প্রক্রিয়াগুলো দেওয়া হয়েছে। যেমন রিভিউর প্রভিশন কখনই ছিল না, এটা সুপ্রিম কোর্ট তাদের স্বপ্রণোদিত চিন্তা চেতনা থেকে তারা রিভিউর স্কোপটা এখানে সংযুক্ত করেছেন। এখন যে পর্যায়টা আসছে জোবায়ের ভাই, আমি যতটুকু এটাকে পর্যবেক্ষণ করেছি এবং গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, রিভিউর জাজমেন্টটা জেল অথরিটির কাছে পৌঁছে যাওয়ার পরে শুধুমাত্র নিকট আত্মীয়দেরকে দেখাশোনা করা, আর যে প্রচলিত একটা কথা আছে যে তার কোনো আগ্রহ কোনো কিছু আছে কিনা সেসব বিষয়ে জানতে চাওয়া, এর কোনোটাই কিন্তু লয়ের দ্বারা ম্যান্ডেটরি প্রভিশন না, নট ডিকটাম অফ ল। আর রাষ্ট্রপতির কাছে একজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে জানতে চাওয়া হয় যে আপনি অনুকম্পা চাইবেন কিনা। এটা হচ্ছে একটা রেওয়াজি বিষয়।
কোথাও কিন্তু আমাদের ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অথবা সিআরপিসি বা সুপ্রিম কোর্টের জাজমেন্টের অর্ডারিং পোর্শনে এগুলো কোথাও নেই। এখন রাষ্ট্র কি জন্য এটা কার্যকর করতে বিলম্ব করছেন আমি জানি না। তো আমার মনে হচ্ছে আইনগতভাবে আর অপেক্ষা করার মতো কোনো আইনগত ভিত্তি, যৌক্তিক ভিত্তি যাই বলেন না কেন নাই। তারপরেও সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যৌক্তিক সময় দেওয়া হবে, এটাকে আমার কাছে এইরকম মনে হয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যৌক্তিক সময়টা কিন্তু বলা হয়েছে, আইনজীবীরা দেখা করে এসে বলেছেন উনি যৌক্তিক সময় নেবেন। আর সরকারের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা যদি ধরি, উনি বলেছেন যে আজই যাচ্ছে ম্যাজিস্ট্রেট যাচ্ছেন, ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হবে আপনি প্রাণ ভিক্ষা চাইবেন কি চাইবেন না, ম্যাজিস্ট্রেটকে সাক্ষী রেখে, যেটা করা হয় ম্যাজিস্ট্রেটকে সাক্ষী রেখে। অ্যাটর্নি জেনারেল সাহেবের একটা স্টেটমেন্ট আপনাদের টেলিভিশনে স্ক্রলে দেখলাম, সেখান থেকে বলছি যে এই যে কিছু শব্দ আছে বেক শব্দ, যৌক্তিক সময়, যৌক্তিক শব্দ বলতে আর্টিকেল 49-এ যৌক্তিক শব্দ বলতে কোনো শব্দ নাই। আর একজন মানুষকে জিজ্ঞাসা করার জন্য একজন ম্যাজিস্ট্রেটকে লাগে এই কারণে লাগে যে একজন দায়িত্বশীল ব্যক্তি তার সামনে জিজ্ঞেস করলো। আমার তো মনে হয় না কোনোভাবে কামারুজ্জামান সাহেবদের অতীতরা পরবর্তীরা কেউ কখনোই তাদের কৃতকর্ম, তাদের রাজনৈতিক চিন্তা চেতনা, তাদের অতীতের ঘটনাবলীর ব্যাপারে কখনো অনুকম্পা প্রদর্শনের জন্য ন্যূনতম অনুতপ্ততাও তারা প্রকাশ করেন নাই। এই ক্ষেত্রে খুব পরিষ্কার কথা, আইনগতভাবে অপেক্ষা করার আর কোনো ভিত্তি নাই। এখন যদি কোনো কারণে অপেক্ষা করা হয় সেটার ব্যাখ্যা জেল কর্তৃপক্ষ বা রাষ্ট্র দিতে পারেন। আমি আপনার কাছে আসছি, আগে জনাব মাহফুজুল হক আপনার কাছে আসি যে আপনি কি বলবেন গোটা বিষয়টিকে। এই বিষয়টি নিয়ে আমরা দেখি যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে হ্যাঁ যাচ্ছে, ম্যাজিস্ট্রেট যাচ্ছে, সিনিয়র ম্যাজিস্ট্রেট যাচ্ছে এবং তার সামনে জিজ্ঞেস করা হবে। আবার অ্যাটর্নি জেনারেল বললেন যৌক্তিক সময়, আইনজীবীও এসে বললেন যে হ্যাঁ যৌক্তিক সময় নেওয়া হবে। তো একটা সময় ক্ষেপণের জল্পনা কল্পনা চলছে। আমরা দেখি এর মধ্যেই আজকে মহামান্য রাষ্ট্রপতি গেলেন 4 দিনের জন্য তার গ্রামের বাড়িতে ইটনা, ফিরবেন রোববার বিকেলে। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে যদি উনি প্রাণ ভিক্ষা চানও সেটাও সিদ্ধান্ত হবে 4 দিন পর। সবকিছুকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে একটি কথা সাধারণভাবে প্রচলিত আছে, যারা এই ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেছেন বা সবসময় দেখছেন, যে ট্রাইব্যুনালটা অনেক বেশি অভিযুক্তের প্রতি সহানুভূতিশীল। আর আন্তর্জাতিক অপরাধ আইনটা কিন্তু খুব কঠোর, যে এই ধরনের নৃশংস অপরাধ যারা করে তারা যেন কোনোভাবে কোনো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, যেমন হিয়ারসে এভিডেন্স বা অন্যান্য অনেক কিছু এখানে আছে। তবে ট্রাইব্যুনাল বোধহয় ডিফেন্সের অনেক পিটিশন, অনেক কিছু তারা গ্রহণ করেছে। তারা একটা সুযোগ দিতে চেয়েছে যে সে তার যদি কিছু বলার থাকে অভিযুক্ত পক্ষের, সেটা বলা হোক। আর আইনের কিন্তু যে ডিউ প্রসেস অফ ল যেটা বলা হয়, এটা কিন্তু খুব মেটিকুলাসলি আমি বলবো যে ট্রাইব্যুনাল অনুসরণ করার চেষ্টা করেছে। এবং যখন অ্যাপিলেট ডিভিশনে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, তখনও কিন্তু যেটা বললেন রেজানুল করিম সাহেব, যে রিভিউরও কিন্তু কোনো অপশন যে এটা যে বাধ্যতামূলক সেটা না আর কি, কিন্তু সেই অপশনটাও সেখানে গ্রহণ করা হয়েছে। আর তারপরে তো এখন তো এটা আইনগত যা যা দিক আছে সবটা পার হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা বা অনুকম্পার প্রশ্ন আসে। এখানেও কিন্তু একটা দিক লক্ষণীয়, যে আন্তর্জাতিক অপরাধ যারা করে, যে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, তাদেরকে কিন্তু রাষ্ট্রীয় কোনো বিধিবিধান দিয়ে তাদেরকে অব্যাহতি দেওয়া যায় না। আমরা খুব বড় উদাহরণ জানি যে চিলির প্রেসিডেন্ট অগাস্তো পিনোশে, তিনি কিন্তু তার সিনেট থেকে একটা ইম্পিউনিটি নিয়ে রেখেছিলেন, কিন্তু ইংল্যান্ডের কোর্ট থেকে তো সেটা মান্য করা হয়নি এবং স্পেনের আদালতে তো রায় দেওয়া হলো এবং পরে তার দেশে ফিরে তার সমস্ত কিছু আবার পাল্টে গেল। অর্থাৎ এই অপরাধটা কিন্তু, এই যে আমরা বলছি যে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধটা কিন্তু মানব জাতির বিরুদ্ধে, মানব সভ্যতার বিরুদ্ধে। এই নৃশংসতা একটা হয়তো বিশেষ ভূখণ্ডে সংঘটিত হয়েছে, কিন্তু এই অপরাধটা গোটা মানব সভ্যতাকে কলঙ্কিত করছে। যেই জন্য বলা হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অপরাধটাকে আন্তর্জাতিক সম্প্রদায় সম্মিলিতভাবেই মোকাবেলা করছে এবং সেই জন্য নানা রকম বিধিবিধান নিয়েছে। এবং আইসিসি যখন গঠিত হয় তখন বলা হয়েছে যে যেখানে এই অপরাধ হবে, এই অপরাধের বিচার করার প্রথম দায়টা হচ্ছে সেই রাষ্ট্রের। সেই রাষ্ট্র যদি ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় সেখানে কাজ করবে। আর আইসিসি যেহেতু রেট্রোস্পেক্টিভ না, সেজন্য সেখানে হয়তো একটু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের উপরেই দায়টা বর্তায়, কিন্তু বাংলাদেশ মানব সভ্যতার পক্ষেই বিচারটা করছে। ফলে বাংলাদেশের সংসদ, বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু তার এখতিয়ারটাও এখানে কিন্তু তার একটা সীমারেখা আছে।
সবকিছু মিলে কিন্তু এই যে একটা সুষ্ঠু বিচার হয়েছে, ডিউ প্রসেস অফ ল ফলোড হয়েছে, একটা ওপেন ট্রায়াল হয়েছে, স্বচ্ছভাবে জিনিসটা পরিচালিত হয়েছে, আমার মনে হয় ওটা আমাদের জন্য একটা খুব বড় একটা অর্জন। এবং এই বিচারের মধ্য দিয়ে কিন্তু কেবল যে এই বিশেষ অপরাধ বা 6টি বা 7টি অভিযোগ তা নয়, কি ঘটেছে 1971 সালে এবং কিভাবে এই নৃশংসতা সংগঠিত হয়েছে এবং এই নৃশংসতা সংগঠনের পিছনে যে কাঠামোটা তৈরি হয়েছিল, সেখানে জামাতে ইসলামী কি ভূমিকা পালন করেছে, আল বদর কি ভূমিকা পালন করেছে, এই সমস্ত কিন্তু উঠে এসেছে। ফলে অভিযুক্ত হয়েছে কিন্তু একটা মামলায় হয়তো একটা বিশেষ ব্যক্তি, কিন্তু তার সমস্ত দিক, তার যে পটভূমি সবকিছু আদালত বিশ্লেষণ করে কিন্তু আমাদেরকে একটা অসাধারণ একটা ঐতিহাসিক নতুন দিক নির্দেশনা উপহার দিয়েছেন। আর সেইখানে যে অস্থিরতাটা জাগে তার কারণ কিন্তু এই 40 বছরের বিচারহীনতা। একটা জাতি এরকম নৃশংসতার পরে যারা এই পারপিট্রেটরস অফ জেনোসাইড, তারা ক্ষমতার অংশীদার হয়ে গেল, জাতিকে একটা নানাভাবে উপহাসের পাত্র করে ফেললো। সেখান থেকে জাতি ঘুরে দাঁড়িয়ে এই বিচারটা, অধিকারটা প্রতিষ্ঠা করেছে। আর ভিকটিমসের জন্য তো এটা আরো অনেক বেশি যন্ত্রণার একটা বিষয়। ফলে আমি বলি যে অস্থিরতাটা খুবই সঙ্গত, কিন্তু আবার যে আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসৃত হচ্ছে, সেইখানে আইন কিন্তু তার যে রায়ের যে সর্বশেষ পদক্ষেপ সেটাও সম্পূর্ণ করেছে। ফলে আমি বলবো যে এটা এখন সময়ের ব্যাপার, সময় ক্ষেপণের বিষয় না। সময় ক্ষেপণ আপনি একটু উদারভাবেই দেখছেন বিষয়টিকে, যে হ্যাঁ এতদিন আমরা 43 বছর অপেক্ষা করেছি, আরো কিছু সময় দিই। কিন্তু জিনিসটা আমি জনাব শ্যামল দত্ত আপনার কাছে আসতে চাই। এখানে যে প্রশ্নটা, যে হয়তো আমরা দেখছি যে হ্যাঁ সবকিছু খুব যা যা সুযোগ দেওয়া সবকিছু দেওয়া হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখি যে যেগুলো আমরা আজকেই দেখি যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার উনি আবেদন জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন ছেড়ে দিতে বা ক্ষমা করতে। হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিয়েছে। হয়তো দেখা যাবে যে সেই আগের বারের মতো বান কি মুন এবার বলবেন, বা জন কেরি বলবেন, বা গতবার জন কেরি বলেছেন, এবার ওবামার পক্ষ থেকে আসে কিনা কে জানে। তো এই আন্তর্জাতিক একটা চাপ বা তৈরি তো হয়, যেটা অনেক ক্ষেত্রে সরকারের জন্য কিছুটা অস্বস্তি তো বটেই, নাকি বললেন আপনি? অবশ্যই। আমি দুটো বক্তব্য, আমার সম্মানিত দুজন অতিথি সম্মান রেজাউল ভাই এবং জনাব মফিজুল হক মহিদ ভাই যেটি বলেছেন, আমি একটা দেখেন, একটা হচ্ছে যে ডিউ প্রসেস অফ ল আপনি অনুসরণ করলেন, আরেকটি হচ্ছে কি দীর্ঘদিনের প্রচলিত বিধিবিধান মেনে আপনি সব করলেন। কিন্তু তার মানেটা কি, যে উনি যেটা বললেন যে পাবলিক পারসেপশনটা কি, যে পুরো আইনটি, বিচার প্রক্রিয়াটি মনে হচ্ছে যেন ওই যুদ্ধাপরাধীর পক্ষে সহানুভূতিশীল। একটা কথাই তো আছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিলে, এগুলো তো বাদই দিলাম, আমি সেই ধরনের ফ্রেজের দিকে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড যেমন আছে, আবার এটাও আছে, এর উল্টো 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 ভার্সনও আছে, জাস্টিস হারিড এবং জাস্টিস বারিডও আছে। কিন্তু সেটি বড় কথা না। বড় কথাটা হচ্ছে আপনি পুরো প্রক্রিয়াটি যদি দেখেন, একেবারে এই আইনের শুরু থেকে গোড়া পর্যন্ত, এখান থেকে পর্যন্ত এমন ভাবে মনে হচ্ছে যেন যে আমাদেরকে সমস্ত পৃথিবীর যাবতীয় নজির স্থাপন করে তাদের বিচার করতে হবে। আমাকে দীর্ঘদিনের প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে, আমাকে ডিউ প্রসেস অফ ল অনুসরণ করতে হবে। কিন্তু এটা একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। পুরো নুরেমবার্গ ট্রায়ালের পুরো বিচার প্রক্রিয়াটি করতে কতদিন লেগেছিল? কয় মাস সময় লেগেছিল? মাত্র 11 মাস সময় লেগেছিল। আর আপনি বছরের পর বছর ধরে, আমাদের প্রচলিত বিধিবিধান মানে কি, আমাদের দেশে প্রচলিত বিধিবিধান মানে হচ্ছে বছরের পর বছর মামলা ঝুলে থাকা। আপনি দেখেন 43 বছরের পুরনো মামলা, এগুলো অনেক আসামি আছেন যারা বয়োবৃদ্ধ, তাদের কোনো শাস্তি ভোগ করতে হয় নাই, তারা বিনা শাস্তি ভোগ করে জেলখানায় আরামায় আসে, রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে তারা মৃত্যুবরণ করেছেন। তারা হয়তো ঘরে থাকলেও এই ফ্যাসিলিটি পেতেন না। পিজি হাসপাতালে যে ফ্যাসিলিটি পেয়েছেন গোলাম আজমের মতো একজন কুখ্যাত রাজাকার, এটি হয়তো বাসায় থাকলে এই ফ্যাসিলিটি পেতেন না। বাসার খাবারই খেয়েছেন। বাসার খাবার তো না, শুধু রাষ্ট্রের সমস্ত ট্রিটমেন্ট, নার্সিং ফ্যাসিলিটি, এবং রাষ্ট্র অলওয়েজ তটস্থ, যাতে তার কোনো শরীরের ইয়ে না হয়, এই ফ্যাসিলিটি তো নিতে বাসায় থাকলে পেতেন না। তা এইটা আমি মনে করি না যে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখে যে আপনি যতই বলেন ডিউ প্রসেস অফ ল অনুসরণ করেছেন, আপনি দীর্ঘদিনের প্রচলিত বিধিবিধান সব অনুসরণ করে তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আপনি তাদেরকে করছেন, এই প্রসেসটাকে শেষ করছেন। তারা কি বলছে? যে প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। জামাত ইসলামী কি করছে? প্রতিটা রায়ের পর আবার কিন্তু হরতাল দিচ্ছে। আর শিবিরের বিবৃতি কি আসছে? যে প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে।
এবং সারা বিশ্ব কি বলছে যে এই বিচার প্রশ্নবিদ্ধ। আপনি কি পেরেছেন বিশ্বজুড়ে? আজকে জাতিসংঘ এমনকি ফাঁসির দিন, যেদিন ফাঁসি কার্যকর করা হবে, সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফোন আসে যে এই ফোন আপনারা এই মুহূর্তে এটি করবেন না। কোন আইনে আছে এটি? পৃথিবীর কোন আইনে যে অমুক দিন ফাঁসি দেওয়া যাবে না? এই যে আন্তর্জাতিক সম্প্রদায় যে ফোন করে, প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে আমরা হয়তো সেদিন এটা করতে পারি নাই। এই যে আপনি দেখেন, আজকে আমি একটা নিউজ দেখলাম যে কাদের মোল্লা বললেন, তার আইনজীবী বললেন যে তিনি 1 দিন 2 দিন 3 দিনও ভাবনা চিন্তা করার জন্য সময় নিতে পারেন রাষ্ট্রপতির কাছে। কামারুজ্জামান আইনজীবী শিশির মনির বললেন যে তিনি 1 দিন 2 দিন 3 দিন সময় নিতে পারেন ভেবে ভাবনা চিন্তার জন্য, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করবেন কি করবেন না। এখন রাষ্ট্রের সমস্ত আইন কি ওর জন্যই, মানে অপরাধের পক্ষে? এটা 43 বছর পর আপনি যে মানুষের সঙ্গে এই যে এত এদেশের মাটিতে যেখানে রক্তের দাগ লেগে আছে এখনো পর্যন্ত, শহীদের রক্তের দাগ, তার সঙ্গে যায় এটি। আপনি বিচার করবেন ঠিক আছে, প্রচলিত বিধিবিধান মানবেন ঠিক আছে, ডিউ প্রসেস অফ ল অনুসরণ করবেন ঠিক আছে, কিন্তু আপনি এমন ভাবে করছেন মনে হচ্ছে যেন যে পৃথিবীতে কেউ কোনো প্রশ্ন তুলবে না। আসলে কি তাই? বাস্তবে তাই? আপনি দেখবেন না এই দেশে 30 লক্ষ শহীদের রক্তের কি আছে, চাহিদা কি আছে? এতগুলো মা বোনের তাদের চাহিদা কি আছে, যারা ইজ্জত হারিয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন, তাদের দিকটা দেখার কিছু নাই। সোহাগ পল্লীর জনগণের কোনো বক্তব্য নেই। জনগণের পক্ষ থেকে কিন্তু আজকে না, কিন্তু আমি কথা হচ্ছে আপনি দেখেন এমন একটি আইন করেছি আমরা শুরুতেই, যে আইনে বাদীর কোনো ইয়ে নেই, আপিল করার বিধানই রাখা হয়নি। যাই হোক, গণজাগরণ মঞ্চের চাপে আপনি শেষ পর্যন্ত সেটি করলেন। রিভিউর কোনো বিধান নেই, আদালত আমাদের এত উদার, রিভিউ করার দিলেন। তারপরে সেই রিভিউ শোনার জন্য আপনি বিচারক, একজন আইনজীবী অসুস্থ, সেজন্য আপনি 1 মাস সময় দিয়ে দিলেন। 1 মাস পরে গিয়ে হিয়ারিং হবে। এটার যে নেসেসিটি, টাইমিং নেসেসিটি, এটা ফিলই করছি না আমরা জাতি হিসেবে। এবং সর্বশেষ ঘটনা, গতকালকে প্রায় একই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে প্রসিকিউটরদের মধ্যে ব্যারিস্টার তুরিন আফরোজ ছিলেন। তো একটা প্রশ্ন কিন্তু দর্শকদের কাছ থেকে এসেছিল যে এইভাবে বিচার করতে কতদিন লাগবে? আমি আপনাকে বলি, এখন 17টি মামলা সাক্ষীও পাবো না। 17টি মামলার রায় হয়েছে, আরো 17টি মামলা এখন পেন্ডিং আছে। আপনি যদি এই প্রসেসে বিচার করেন, আগামীতে 100 বছর সময় লাগবে। আমি হিসাব করে দেখেছি। সাক্ষী কে দিবে? সাক্ষী তো দূরের কথা, আসামি খুব একদম স্বাভাবিক অবস্থায় আরামে আয়াসে থেকে পিজি হাসপাতালের ভিভিআইপি রুমে থেকে আমি আপনার কাছে আসার আগে একজন দর্শক অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, আমরা প্রস্তুতি নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন হলো সম্মানিত অ্যাডভোকেট রেজাউল স্যারের কাছে। জি বলেন। প্রশ্ন হলো যে যুদ্ধ অপরাধীদের বিচার চলছে, কামরুজ্জামানের ফাঁসির প্রক্রিয়া চলছে, জামাত সরকারের নিয়ম নীতি অনুসরণ করে তারা অ্যাডভোকেট নিয়োগ দিচ্ছে এবং মামলাতে তারা ডিফেন্ড করতেছে। তার পাশাপাশি তারা আদালতকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে হরতাল করতেছে। এটা কি আদালত অবমাননা শামিল হয় কিনা? যদি হয়, সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? আমি বিনয়ের সহিত জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমে সম্মানিত দর্শকের প্রশ্নটার জবাব দিতে হবে। ট্রাইব্যুনালের স্ট্যাটাসটা হচ্ছে হাইকোর্টের স্ট্যাটাস। ট্রাইব্যুনালের কোনো জাজমেন্টের বিরুদ্ধে যদি কারো কোনো ক্ষোভ থাকে, তাকে অ্যাপিলেট ডিভিশনে যেতে পারবে। এই ট্রাইব্যুনালের জাজমেন্টকে ডিস্টর্টেড করার, জাজমেন্টকে কোশ্চেন করে কিন্তু আমাদের কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতির প্রেক্ষিতে ট্রাইব্যুনাল যখন তাদের জানতে চাইলেন যে এক্সপ্লেইন করেন, ওয়ান আফটার অ্যানাদার যে আনকোয়ালিফাইড অ্যাপোলজি চাইলেন, এই ভণ্ডামিটাও কিন্তু আমরা কেউ করি। বিবৃতি দেওয়ার পর যখন কোশ্চেনের মুখোমুখি পড়ি, তখন যে ইনিয়ে বিনিয়ে নিঃশর্ত ক্ষমা চাই। জাতি কিন্তু এইসব স্টেটমেন্টওয়ালা লোকদেরকে কখনো সুশীল টুশীল হিসাবে জানে। আবার কেউ এক্সপ্লানেশন দিতে গিয়ে ইনিয়ে বিনিয়ে অন্য জায়গায় বলেন। আবার কেউ জোয়ার ভাই, এই আপনার টকশো সহ আমরা বিভিন্ন টকশোতে আসি, এখানে এসে ইনিয়ে বিনিয়ে ওদের পক্ষে, ট্রাইব্যুনালের বিপক্ষে, কিভাবে ওদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এ জাতীয় নিকৃষ্ট আলাপ আলোচনায় আমরা অনেকে অংশগ্রহণ করি, যাদেরকে মানুষ শিক্ষিত হিসাবে জানে, জ্ঞানী হিসাবে জানে। আমরা জ্ঞান বিতরণ করতে বিভিন্ন সেমিনারে, টেলিভিশন আসি। সেই কথাটা থেকে বলছি, জাস্টিস এনায়েতুর রহিম উনি যখন হাইকোর্ট ডিভিশনে জাজ ছিলেন, ওনার কিন্তু একটা জাজমেন্ট অর্ডার আছে, রুল আছে, যে একটা জাজমেন্ট হয়ে যাওয়া বা একটা আদালতের সিদ্ধান্তের এগেনস্টে যদি কেউ হরতাল ডাকে, সে হরতালটা কন্টেম্প্ট হবে, এইটার উপর রুল আছে।
অপর একটি আছে ট্রাইব্যুনালে থাকা অবস্থায়। ট্রাইব্যুনালে কিন্তু জাস্টিস ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইব্যুনাল, তাদেরও কিন্তু আর একটা এরকম রুল আছে। সেই রুলে ইতোমধ্যে কিন্তু তাদের জামাতের একজন ব্যক্তিকে কোর্ট পেনাল্টিও ইম্পোজ করেছেন, কনভিকশন দিয়েছেন, আরো কতগুলো পেন্ডিং আছে। সম্মানিত দর্শক যেটা জানতে চেয়েছেন সেটা পরিষ্কার, সর্বোচ্চ আদালতের শুধু না, যে কোনো আদালতের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কারো ক্ষোভ থাকলে তিনি অ্যাপিল করতে পারবেন, ফোরাম আছে। আর এইটা তো একেবারে হাইয়েস্ট ফোরাম থেকে ডিসাইড হয়ে যাওয়ার পরে, যেটা শ্যামলদা বললেন যে ঔদ্ধত্য, যে অডাসিটি তারা দেখায়, এটা একেবারে ক্লিয়ারলি কন্টেম্পট অফ কোর্ট। এখন সেই ক্ষেত্রে সরকার কিন্তু সবকিছু না, সরকার মানে আমরা যারা নাগরিক তারাও কিন্তু দেশের অংশ, রাষ্ট্রের অংশ। আদালত কিন্তু সুয়ামোটো কিছু নিয়েছে এবং আমি মনে করি আরো নেওয়া উচিত, নিয়ে এর সঙ্গে যারা জড়িত তাদেরকে সকলকে আইনের আওতায় আনা উচিত। না হলে আদালতের সিদ্ধান্ত একটা হবে, ওখানে গিয়ে ল ইয়ার ইনগেজ করে পার্টিসিপেট করবে। এইখানে আপনার কথা, আদালত যদি সুমোটো করে এখানে তো সে দলকে করতে হবে, দলকে করতে হবে বলেই কারণ জামাত হরতাল ডাকছে, জামাত তো জামাতকে না, জামাতের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কিন্তু একটা রুল আছে। জামাতের কনসার্ন নেতা যারা বক্তব্য রেখেছিলেন, একজনে বলছিলেন যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, একজনে বলছিলেন যদি এইটা করা হয় তাহলে এইটা হবে। অ্যাজ এ হোল কিন্তু পার্টি হিসাবে, পার্টি তো বায়বীয়, পার্টির লিডার হিসাবে তাকে উল্লেখ করে কিন্তু ট্রাইব্যুনালের রুল আছে, রুল পেন্ডিং আছে। তারা বিভিন্নভাবে সময় নিয়েছেন, এর ভিতরে একজনের একটা পেনাল্টি হয়েছে। এ কথাটা এই কারণে বললাম যে ট্রাইব্যুনাল বা কোর্ট কিন্তু বসে নেই। তবে হয় কি, প্রতিদিন এত বেশি করতেছে। এবং জোবায়ের ভাই, দুঃখের বিষয়টা হলো এইসব ব্যক্তিদেরকে নৈতিক সমর্থন হোক, ইনিয়ে বিনিয়ে হোক, অন্যান্যভাবে বড় বড় অর্গানাইজেশন তো সমর্থন দেয়, বড় বড় জোট সমর্থন দেয়। সেই জোটরা যখন সমর্থন দেয় তখন তারাও কিন্তু এর পার্টে পরিণত হয়ে যায়। আমি জ্ঞানত দায়িত্ব নিয়ে বলছি, তারাও কিন্তু এর পার্টে পরিণত হয়। আমাদের একটা রুলস আছে যে একটা ইনজাংশন হলো, সেই ইনজাংশনে আপনি পার্টি না, নিষেধাজ্ঞায়, কিন্তু আপনি জানেন, জানার পর যদি আপনি ভায়োলেট করেন তাহলে আপনিও কন্টেম্প্ট অফেন্সে অভিযুক্ত হবেন। তাহলে এই যে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে যে হরতাল ডাকা হয়, সেই হরতাল ডাকাকারীদেরকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা সাপোর্ট করবেন বা প্রশ্রয় দেবেন, আইন অনুযায়ী তারাও এই জাতীয় অপরাধের আওতায় আসেন। কিন্তু বাংলাদেশে এত বেশি বর্বরচিত অপরাধ একের পর হচ্ছে, পেট্রোল বোমা বলেন, বিভিন্ন রকম, সেই সকল বিষয়গুলোকে কিন্তু রাষ্ট্রের মোকাবেলা করতে হচ্ছে। ফলে একটা ছেড়ে আর একটা ধরার মতো অবস্থার মতো জায়গায়। আর যেটা শ্যামলদা বলছেন যে ওই যে বিভিন্ন টেলিফোন টোন আসা, আমি গণভবন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে জানতে চেয়েছিলাম যে আবারও তো একটা সময় হতে পারে, তখন কি করবেন। উনি খুব স্ট্রেট বলছিলেন যে এদের বিচার প্রক্রিয়ার ব্যাপারেও কিন্তু আমাকে দেশের ভিতর, দেশের বাইরের ভিতর নানা জনে নানা কথা শুনিয়েছিল। অর্থাৎ এই ঝুঁকিটা তার নেওয়া হবে কিনা। তিনি বলছেন যে আমার স্ট্যান্ডটা এটুকু হবে কি, সর্বোচ্চ মৃত্যু, ও ঝুঁকিটা নিয়েই কিন্তু এই বিচার প্রক্রিয়ার ম্যান্ডেট আমি মানুষের কাছ থেকে নিয়েছি, বিচার করছি, জন কেরি, বান কি মুন থেকে শুরু করে। কিন্তু ওই যে দীর্ঘসূত্রিতার কথা যেটা না, দীর্ঘসূত্রিতার যে কথাটা বলছে শ্যামলদার গ্রিভান্সের সঙ্গে যে 100 বছরে শেষ হবে না, আমি পরিপূর্ণভাবে একমত। আমি যদি আমি একটু সাপ্লিমেন্ট করি আপনাকে, আপনি আমাকে বলেন যে এই মামলায় যিনি প্রধান কৌশলী তিনি হচ্ছেন বিএনপির আবার চেয়ারপারসন অ্যাডভাইজার খন্দকার মাহবুব হোসেন, তিনি উপস্থিত থাকতে পারবেন না, ওই জন্য 1 মাস আপনি হিয়ারিং পিছিয়ে দিলেন। যেদিন 1 মাস শেষের পরে যেদিন তিনি আবার ডেট পড়লো, সেদিন আবার জামাত ইসলামের আইনজীবীরা পিটিশন দাখিল করলো যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, আরো 1 মাস সময় দিতে হবে, অথচ তিনি টেলিভিশনে টক শো করছেন। এই যে বিষয়গুলো, আপনি এই যে দীর্ঘসূত্রিতার বিষয়টা, এটা মানুষকে হতাশ করবে, স্বাভাবিক। তবে উই আর হ্যাপি যে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট তো জানছে বলে টেলিভিশনে উনি দেখেছে টক শো করছেন। মাননীয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ওপেন কোর্টে ওই লয়ারকে চার্জ করে বলছেন যে আমি নিজে দেখেছি আপনি টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছেন। তো লয়ার যখন বললেন যে আপনি এভাবে আমাকে পার্সোনালি বলতে পারেন না, তা বাংলাদেশে এরকম সাহসী বিচারপতি খুব কম আসবে। তিনি বলছেন যে সব সিডি আমার কাছে আছে, এইসব মকারি করবেন না। কিন্তু তারপরের দিন আবার যেদিন সময় চাইলো হাসপাতালে ভর্তি, তারপরের দিন আবার সুপ্রিম কোর্ট উনি আসলেন, সেদিন কিন্তু চার্জের মুখোমুখি হয়েছে। এটা বলছে এই কারণে, শোনেন, মূল রাজনৈতিক চিন্তা চেতনা বা আদর্শিক জায়গা থেকে যখন স্খলন হয় তখন কিন্তু যেন তেন উপায়ে, কোনো না কোনো উপায়ে, মানে ইথিক্সের বাইরে গিয়েও যে কর্মকাণ্ড করা হয় তার একটা দৃষ্টান্ত এই মামলাটা স্থাপিত হয়েছে। আর আপনি যেটা জানতে চেয়েছেন যে শ্যামলদা যেটা বললো সময় ক্ষেপণটা, আমার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা, সময়টা ক্ষেপণ হবে না। আমরা হঠাৎ করেই হয়তো শুনবো যে সময়টা ক্ষেপণ হয়নি, রাষ্ট্রকে হয়তো অনেক কিছু চিন্তা করতে হয়, কিন্তু এই বিশ্বাসের জায়গাটা আমি দৃঢ়ভাবে ধারণ করি। মফিজুল হক ভাই বলছেন, শ্যামলদা বলছেন, আমি ধারণ করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি বাংলাদেশে কেউ সাহস করেন নাই, উনি যখন সাহস করে এটা করছেন,
কোনোভাবে ক্ষেপণের জায়গা থাকবে না। তবে তড়িৎভাবে না করা হলে, হয়তো সকলের বিচারগুলো সম্পন্ন না হলে, বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু ৭৫-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, 31শে ডিসেম্বর জেলখানার গেট খুলে সবাইকে বের করে দেওয়া হলো। আমরা জানি না কোথায় কি হয়ে দাঁড়াবে, কিন্তু এই জাতীয় অপরাধীদের ক্ষেত্রে সময় ক্ষেপণ যাতে না হয়, রাষ্ট্রের কাছে আপনার এই অনুষ্ঠানের মধ্য থেকে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এত বড় অপরাধীদের জন্য ন্যূনতম অনুকম্পার জায়গা আর কত তাদের জন্য পদ্ধতি প্রক্রিয়া অনুসরণ করা হবে, কত পদ্ধতি প্রক্রিয়া তারা আমাদের জন্য দিয়েছে। এমনকি সবগুলি তো অনুসরণ করা না, হচ্ছে। এই ট্রায়ালটা যখন চলে তখনও কিন্তু তারা মানুষ খুন করেছে, এই হরতাল ডেকে হরতালের নামে তারা মানুষ খুন করেছে। অর্থাৎ খুনের যে রক্তের স্রোতের ধারা, যেটা শ্যামলদা বলছেন রক্ত এখনো মিশে আছে, ওদের কন্টেনশন যেটা, ওদের কৃতকর্মের ৭১ থেকে শুরু করলে এই পর্যন্ত দেখবেন তাদের আইডিওলজিক্যাল এবং তাদের স্ট্র্যাটেজিক্যাল তাদের কর্মকাণ্ড যা, তা কিন্তু অব্যাহত হয়ে তারা চালিয়ে আসছে, এখনো কিন্তু তারা বন্ধ হয় নাই। সেই জন্য রাষ্ট্রকে আরো কঠোর অবস্থান নিতে হবে। তারপরে কেন আইন এত বেশি আমি মহিলাকে বলতে হচ্ছে একজন দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। আচ্ছা, ফোনটি নেই। জি জনাব মহিদুল হক। হ্যাঁ, আমি বলছি যে মানে ডিফেন্স ফ্রেন্ডলি বলছি যে মানে এমনি মানে এটা মানে কোনো ওই অর্থে না যে ট্রাইব্যুনাল কিন্তু ডিউ প্রসেস অফ লর জায়গাটা যদি আমি দেখি, দেখেন ট্রাইব্যুনাল কিন্তু এই যে 17টা মামলা 18 জন অভিযুক্তের যে ভার্ডিক্টটা ডেলিভারি করেছে, এটা কিন্তু একটা খুব হিস্টোরিক বিষয়। এবং 5 বছরে এইরকম 17টা মামলা নিষ্পত্তি করা আর কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কিন্তু এই এক্সাম্পল নেই। বিদেশি কোনো এক্সপার্টের সাহায্য নেই, বিদেশি কোনো লয়ার নয়, এবং যেই আইনটাকে যেভাবে ইন্টারপ্রেট করেছে, এটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল জুরিসপ্রুডেন্সে এটা কিন্তু একটা বড় জায়গা তৈরি করেছে। আর যদি পারসেপশনের কথা বলেন, আমরা তো এটার সঙ্গে থেকে দেখছি যে আন্তর্জাতিক পারসেপশনটাও কিন্তু শিফট করেছে ওভার দ্য টাইম। শিফট করেছে কেন, যে বাংলাদেশের ট্রাইব্যুনাল এটা কোনো, আপনি বলছেন শিফট করেছে, কিন্তু আজকেও যদি আমরা জাতিসংঘের বিবৃতি দেখি যে হাই কমিশনের মুখপাত্র বলেন, আমি বাংলাটা যেটা ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, বিডি নিউজ 24 করেছে, বলেন এই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ না করা এবং ত্রুটির অভিযোগ রয়েছে। আজকেও জাতিসংঘের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে, সেই বিবৃতিতে একই কথা, যেটা আজকে একজন পশ্চিমা দেশের কূটনীতিক বললেন যে ডু ইউ বিলিভ দ্যাট এটা ফেয়ার ট্রায়াল হচ্ছে? তারা এখনো মনে করে না, তারা এখনো মনে করে না যে ফেয়ার ট্রায়াল হচ্ছে। আমি আরেকটা কথা আপনার সাথে জানতে চাই যে এই পারসেপশন যে হয়ে আছে বা 4 বছর বা 5 বছর আগে তোলা হয়েছিল যে আন্তর্জাতিক মান, এইটার বিরুদ্ধে যথাযথ ফাইট করার জন্য সরকারের তরফ থেকে যেই মানে বহিঃপ্রচার বিভাগ বা যেটা থাকে, ওইভাবে ফাইট করার জন্য কখনো নেমেছে কিনা? আমি আধা মিনিট একটা রিপ্লাই দিই হেল্পের জন্য। ব্যারিস্টার শফিক আহমেদ যখন ল মিনিস্টার এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব স্টেট মিনিস্টার, তখন একটি প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করার সুযোগ হয়েছিল। স্টিফেন র‍্যাব যখন আসলেন, তিনি কোশ্চেন তুলছিলেন আন্তর্জাতিক মান সম্পন্ন হয়েছে কিনা। আমাদের একজন লয়ার ছিল, লাকিলি আই ওয়াজ দেয়ার। সেখানে আমরা স্পেসিফিক্যালি জানতে চাইছিলাম কোন কোন মানটা ফলো করা হয়নি। ওনারা স্পেসিফিক যখন বলতে পারলেন না, তখন রসিকতা করে আমাদের একজন বলছিলেন যে আন্তর্জাতিক পর্যায়ের অ্যাপিলের প্রভিশন নাই, ওইটা রেখে কি মানটা আমরা নষ্ট করে ফেললাম কিনা, আন্তর্জাতিক পর্যায়ে বেলের সুযোগ নাই, ওটা রেখে করে মানটা নষ্ট করলাম কিনা। যেই ক্রিটিকগুলো উঠে এসেছে, কোথায় কিন্তু যেটা রেজাউল সাহেব বলেন, কোন স্পেসিফিক কিন্তু কোনো অভিযোগ করে না, ঢালাও একটা কথা বলা, আরেকটা হচ্ছে জাতিসংঘের কিন্তু কতগুলো রুটিন কতগুলোই আছে, যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে ডিসিশন অন এই ক্যাপিটাল পানিশমেন্ট, এইসব কারণে কিন্তু জাতিসংঘের যদি আপনি ধরেন যে এই হিউম্যান রাইটস কাউন্সিল, তারা কিন্তু এই যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট হবে তারা যদি আপনি প্রপার লবি করেন আর কি। কারণ আমাদের তো 2 দিন আগে একটা ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, ওটা নিয়ে তো জাতিসংঘ কোনো বিবৃতি দেয়নি একটা কমন ক্রিমিনাল কেসে, কিন্তু আপনি যদি প্রপার লবি করেন এটা একটা থাকে আর কি। আরেকটা হচ্ছে যে আমি শিফটটা বলছি এই জন্য যে স্টিফেন র‍্যাপো প্রথম যখন এসেছিলেন, তারপরে সেকেন্ড টাইম, তারপরে থার্ড টাইম আসছেন, তিনি কিন্তু তার স্ট্যান্ডটা শিফট করলেন। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। উনি তো ইউএন স্পেশাল অ্যাডভাইজার ফর দ্য প্রিভেনশন অফ জেনোসাইড, হ্যাঁ, একটা রোমিং অ্যাম্বাসেডর ইউনাইটেড স্টেটসের। আর ওনার বক্তব্যটা কিন্তু অনেক, এটা ক্যাম্পেইনটা এটা কত প্রচার পেয়েছে, এইটা আন্তর্জাতিকভাবে কিন্তু প্রচার পেয়েছে। যারা এই বিষয়টায় লবি করে সেটা এক জিনিস, লবিস্টরা তো পেইড ভয়েস, সেটা কিন্তু আমরা কিন্তু সেটা শুনি, কিন্তু যারা মানে ইন্টারন্যাশনাল ধরেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স, আমি গত বছর তাদের কনফারেন্সে গিয়েছিলাম, 3টা পেপার ছিল অন বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড জাস্টিস, ইন্ডিপেন্ডেন্টলি প্রডিউস করছে, কম্পারেটিভ স্টাডি করতেছে, অন্যান্য দেশের সঙ্গে মিলছে। আমরা যে লাস্ট যে কনফারেন্সটা করলাম ফেব্রুয়ারি এন্ডে,
ইভেন স্পেশাল রিপোর্টিয়ার ফর দ্য প্রিভেনশন অফ জেনোসাইড অ্যাডামা ডিয়াং, যিনি সেনেগালের ছিলেন, উনি তো মেসেজ দিয়েছেন এবং সেখানে অ্যাট্রোসিটির নিন্দা করেছেন, টার্গেটিং হিন্দু পপুলেশন সেইগুলো বলেছেন, আবার ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়টাও বলেছেন। না না, তো সেইটা তো একটা তাদের একটা স্ট্যান্ডের থেকে এটা বলছেন, কিন্তু তিনি তো পার্সপেক্টিভটা কি ঘটেছে, কি ভয়ঙ্কর নৃশংসতা হয়েছে, তার চরিত্রটা কি ছিল, আন্তর্জাতিক এটা গেল, আন্তর্জাতিক না হয় আপনি সাপোর্টটা পেলেন, কিন্তু এই মনে করুন আপনি প্রাণ ভিক্ষা চাইবেন কি চাইবেন না, এটা ভাবনা চিন্তা করার জন্য আপনি 3 দিন 4 দিন 5 দিন সময় সেখানে দেখেন একটা জিনিস, সেখানে একটু বলি, সেখানে দেখেন আমার ট্রাইব্যুনালটা কিন্তু সপ্তাহে 5 দিন বসছে এবং এই ট্রাইব্যুনালটা কিন্তু কুইক ডিসপোজাল অফ জাস্টিসের কথাটা বারবার বলেছে এবং একটা কথা কিন্তু ট্রাইব্যুনাল প্রত্যেকটা জাজমেন্টে বলেছে, ভিকটিমস রাইট টু জাস্টিস, যেটা শ্যামল বলছেন, এটা কিন্তু ট্রাইব্যুনালও কিন্তু এখন আমাদের এখানে যেটা হয়েছে যে আমি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালটা প্রথমবারের মতো গঠন করেছি, আমার সবকিছু মিলে কিন্তু আমি কিন্তু যেই লেভেলে পারফরমেন্সটা দিয়েছি আমি বলবো যে এটা কিন্তু কমেন্ডেবল। আচ্ছা, তারপরে কি হয়েছে যে অ্যাপিলের প্রভিশনটা যদি ট্রাইব্যুনালের সঙ্গে থাকতো চেম্বার কোর্ট হিসাবে, যেটা অন্যান্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে থাকে, তাহলে একটু কুইক ডিসপোজাল হতো। আমাদের যেটা হয়েছে যে অ্যাপিলের প্রভিশনটা চলে গেছে সুপ্রিম কোর্টে, আপনি দেখেন যেখানে মানে প্রচলিত ভাবে এই বিচারটা একটা তার একটা অন্য স্পিড আছে। না, এটা কি আপনার মনে হয় না আপনি একটা স্পেশাল বিচার ব্যবস্থা থেকে আবার চলে গেলেন নরমাল বিচার ব্যবস্থায়? আমি বলছি সেইখানে একটা ক্ল্যাশ অফ ঘটেছে আর সেখানে যদি আমরা যে আইসিসিতে যেরকম যে একটা চেম্বার কোর্ট আছে, আপনার অ্যাপিল করলে ওইখানেই যে অ্যাপিলটা নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে এইটাকে লিঙ্গার করার জন্য তো ডিফেন্স তো কত রকম চেষ্টা করেছে। আপনার কামরুজ্জামানের সাক্ষী কতজনের নাম দিয়েছিল? 1200 জনের নাম দিয়েছিল, সেটাকে কিন্তু 10,000 দিয়েছিল সাক্ষী একটিতে। হ্যাঁ, সেটাকে 5 জনে এনে দিয়েছে ট্রাইব্যুনাল কিন্তু এই সমস্ত কিছু মোকাবেলা করেছে যে আনডিউ ডিলে যেন না হয়। এবং আমার মনে হয় যে আমাদের সর্বোচ্চ আদালতের অ্যাপিলেট ডিভিশনের এই সমস্ত যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেটার প্রতি আমার মনে হয় যে একটা বিবেচনা বোধ থাকা উচিত। আপনি দেখেন ট্রাইব্যুনালে যখন ভার্ডিক্টটা দেওয়া হয়, সকালে শর্ট ভার্ডিক্টটা পাঠ করা হয়, এটা দুপুরেই এটা ওয়েবসাইটে অ্যাভেলেবল। এটা তো আমাদের আর কোনো কিছুতে তো এরকম নাই। তো ট্রাইব্যুনাল কিন্তু আমাদের একটা অনেক দিক দিয়ে একটা উদাহরণ তৈরি করছে। এখন যেটা হয়েছে যে আমরা এই যে অ্যাপিলের বিধানটা, এই যে আইনে যে একটা ফাঁক থেকে গিয়েছিল, এই জিনিসগুলো তো হিউম্যান এরর তো হতে পারে। যখন জেনোসাইড কনভেনশন হয় এবং নুরেমবার্গ ট্রাইব্যুনাল, তখন কিন্তু রেপটা তো ক্রাইম হিসাবে ডিফাইন করা হয়নি এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে রেপ কিন্তু প্রথম বাংলাদেশই তার এই লিগ্যাল ডেফিনেশনের মধ্যে নিয়ে আসলো। তো সেটাও তো আমরা গণজাগরণ মঞ্চ এবং এইসব উপলব্ধির মধ্যে থেকে পার্লামেন্টও দ্রুত এই কাজগুলো করলো। আমার মনে হয় যে অ্যাপিলেট ডিভিশনে যে কেসগুলো এখন পেন্ডিং আছে, এই কেসগুলোর কিন্তু কতগুলো ভার্ডিক্ট কিন্তু হয়ে গেল, এই সমস্ত ভার্ডিক্টের মধ্য দিয়ে অনেকগুলো জিনিস ডিসপোজড অফ হয়ে গেল। আমার মনে হয় যে আমরা চাইবো নিশ্চয়ই যে খুব দ্রুততম সময়ে বাকি কেসগুলো নিষ্পত্তি হোক। আর কামরুজ্জামানের বিষয়টা আমি বলবো সময় ক্ষেপণের ব্যাপার না, এটা সময়ের ব্যাপার, এটা ঘন্টার ব্যাপার, এটা দিনের ব্যাপার। এখানে আমরা এখন আরেকটি বিষয় আসতে চাই যে ট্রাইব্যুনালের যতগুলো রায় হয়েছে প্রত্যেকটি রায়ের ক্ষেত্রেই ব্যক্তির বিষয়ে তো রায় দেওয়া হয়েছে, রায়ের পাশাপাশি সংগঠন হিসেবে জামাতকে একেবারে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বলা হয়েছে। পরবর্তীতে আমরা দেখি যে বিভিন্ন সময় রাষ্ট্রের আইনমন্ত্রীরা বলেছেন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইন হচ্ছে। এই বিষয়গুলি আমরা 2013 সাল থেকে দেখে আসছি, কিন্তু আলোর মুখ দেখছে না। এখানেও একটা দোদুল্যমানতা আমরা দেখি, কখনো বলছে এই পার্লামেন্টে উঠছে, এই ক্যাবিনেটে উঠছে, এই হচ্ছে সেই হচ্ছে। এগুলো কিন্তু মানুষকে এক ধরনের হতাশ করছে। কারণ হয় কি যে আপনি দেখবেন তারা কিন্তু দুটো ফ্রন্টেই যুদ্ধটা চালাচ্ছে। একদিকে তো লিগ্যাল ব্যাটল করছে, অন্যদিকে জামাত ইসলামী সংগঠন হিসেবে তাদের যাবতীয় ইনস্ট্রুমেন্ট দেশে বিদেশে তাদের দুটো ফ্রন্ট বলছেন, আমি যদি বলতে চাই 3টি ফ্রন্ট। একটি আইনগত, একটা বৈধ রাজনৈতিক দল হিসাবে, আরেকটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড হিসেবে যেখানে সহিংসতা এটাকে একসাথে দেখতে চাই, কারণ এটা একই সংগঠনই করছে, এটা একই সংগঠন কিন্তু আলাদা করে এটা ঠিক। হ্যাঁ, ফ্রন্টের আপনি আরো নানা চরিত্র আছে। এর মধ্যে ধরুন লন্ডনের বসে সেমিনার হচ্ছে বাংলাদেশের এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে, জামাতের লবিস্টরা তাদের নিয়োগকৃত লবিস্ট ওখানে সেমিনার করে প্রতিদিন পারলে তো প্রেস ব্রিফিং করে যে এটা বিচার প্রক্রিয়া ঠিক হচ্ছে না। টবি ক্যাটম্যান নামে একজন আছেন, পারলে তো প্রতিদিনই ওখানে বক্তৃতা দেয় যে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিছু নেই। ফলে নানা ফ্রন্টে আছে। এখন এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় রেখে যত দ্রুত সম্ভব, আপনি বলছেন এই যে যত টাইম ক্ষেপণ হবে, আমাদের আশঙ্কাটি অন্য জায়গায়। সেটি হচ্ছে একটা পর্যায়ে গিয়ে এমনিতে 43 বছর পর বিচারটি শুরু,
একটা পর্যায়ে গিয়ে দেখে আপনি বিচার করার মতো লোকই পাবেন না, জীবিত লোকই পাবেন না। সব ওয়ার ক্রিমিনালরা নির্বিবাদে একেবারে স্বাভাবিক মৃত্যুবরণ অলরেডি 2 জন করে ফেলেছে। 2 জন একেবারে রাজাকার শিরোমণি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চিকিৎসা নিতে নিতে। আপনি যদি ব্যবস্থাটি এরকম হয় তখন মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন হবে, কারণ এমনিতে 43 বছর পর বিচার করছেন আপনি, তারপর যদি আপনি সমস্ত বিধিবিধান মেনে দীর্ঘদিনের বিধিবিধান ডিউ প্রসেস অফ ল আপনি সব অনুসরণ করলেন, করতে করতে দেখা গেল একটা লোকও পাওয়া গেল না আর বিচার করার মতো, কারণ তারা সবাই স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তাহলে লাভটা কি হলো? যদিও পাওয়া যায়, সাক্ষী পাওয়া যাবে, সাক্ষী তো পাওয়া যাবে না। এমনিতে তো সাক্ষী এমনিতে 43 বছর পর কি আপনি ডকুমেন্টারি অনেক সাক্ষী অনেক জিনিস পাওয়া কঠিন, এমন জোগাড় করা কঠিন। তারপরও আমি খুব আশান্বিত এদেশের ইয়ের প্রতি, মানুষের প্রতি। দেখেন আপনি সেই ফিরোজপুর গ্রামের কোথাকার একজন নিরীহ গৃহবধূ চলে এসেছেন এখানে সাক্ষী দিতে, যদিও তার বাড়িঘর পুড়ে দিচ্ছে। সাক্ষী দিতে কি মানে ক্ষতির শিকার হচ্ছেন অনেকেই। আপনি 2 বিচারক, এমনকি এই যে বর্তমান মাননীয় প্রধান বিচারপতি তার বাড়িতে আগুন দেয়নি, আপনি অন্যান্য বিচারকদের বাড়িতে আগুন দেয়নি, এরপরও যে বিচার প্রক্রিয়া চলছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। ফলে আপনি এই বিষয়টাকে যত লিঙ্গার করবেন, যত দীর্ঘায়িত করবেন, প্রচলিত বিধিবিধান ডিউ প্রসেস অফ ল ইত্যাদি সবকিছু করে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে যেটা উনি বলেন একটা সংকট প্রকাশ করলেন। আমরা কি দেখেছি 75-এর পরে জেলখানার দরজা খুলে দেওয়া হয়েছে না? এই যে ওয়ার ক্রিমিনাল 10,000 প্রায় 500-র মতো, তারা কি হলো? সবাই তো মুক্তি পেয়ে গেল তখন। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে যখন বিচার প্রক্রিয়াও পাল্টে যায় সে আশঙ্কাটি মানুষের মধ্যে থাকতেও পারে। বাংলাদেশে তো এটা বাস্তবতা বারবারই কথা হয় যে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে বিচার ব্যবস্থা পাল্টে যায় এদেশে, এটা বাস্তবতা। না, আমি যেটা বলছিলাম যে আর্টিকেল 49 ব্যাপারে আমরা বিভিন্ন সময় বলছিলাম যে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রীয় প্রতীক, সর্বোচ্চ প্রতীক, যেটা রাজনীতির পরিবর্তনের সাথে সাথে এটা চেঞ্জ হয়। কিন্তু অভিজ্ঞতা তো আমাদের খুবই খারাপ। অভিজ্ঞতাটা হচ্ছে এই রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থেকে খুনিদের ওত নিতে দেখিয়েছি, যারা চাকরি করত তাদেরকে রাষ্ট্রের আসনে বসাবার সুযোগ করতে দেখেছি, এরকম খারাপ অভিজ্ঞতা আমাদের দেশে ফাঁসির আসামিকে মুক্তি দিতে দেখেছি। এই রাষ্ট্রপতির আসনে থাকা অবস্থায় স্বাধীন বাংলাদেশের স্রষ্টাকে হত্যা করার বিল পাশ করা যাবে না, ওই পদে অধিষ্ঠিত ব্যক্তিও তো সেই ম্যান্ডেটটা 1979-এ পার্লামেন্টে দিয়ে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স পাস করেছে। এই জন্য অভিজ্ঞতার সুখকর না। এই জন্য আমরা অনেকবার দাবি তুলেছিলাম যে ইন রেসপেক্ট অফ মানবতা বিরোধী অপরাধ এইখানে রাষ্ট্রপতির ক্ষমা দেওয়ার জায়গাটাকে সংকুচিত করা যায় কিনা। তখন অনেকে আবার বলছেন যে রাষ্ট্রপতি নামক প্রতিষ্ঠানটাকে ওই জায়গাটাকে আমরা সেভ করা দরকার, অভিজ্ঞতা ভালো না। আমি যে কথাটা বলছি যে পরিবর্তিত পরিস্থিতি অনেক কিছু হয়। জুবায়ের ভাই খুব নিকট অতীতে তাকিয়ে দেখেন, সারা বাংলাদেশে এমন একটা উত্তাল অবস্থা সৃষ্টি করা হয়েছিল। আপনার এই অনুষ্ঠানে আমি বলে গেছিলাম যে এই উত্তাল অবস্থার 2টি টার্গেট, একটা হলো দুর্নীতিবাজদের রক্ষা করা, আর একটা হলো মানবতা বিরোধী অপরাধীদের সেভ করা। তখন এখানে আরেকজন আলোচক বলছিলেন এটার সঙ্গে ওটা সম্পর্ক কি। আমার দ্বিতীয় দ্যাটও একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ফেলে দিতে পারলে তখন আবার পেয়ারে হাজিরিন চলে আসেন, তাদেরকে গাড়ির পতাকা তুলে দেওয়া সম্ভব হবে। এই অভিজ্ঞতা তো আমাদের আছে। সেই জন্য বলছি যে অস্থিতিশীলতা, রাজনীতির নামে সহিংসতা, বর্বরতা, পেট্রোল বোমার মতো ভয়াবহ অবস্থা আমরা দেখছি, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দাবি ছিল না। লক্ষ্য একটা, উপলক্ষ আর একটা। লক্ষ্য ছিল শেখ হাসিনা গভর্নমেন্টকে ফেলে দেওয়া, এইটা ছিল লক্ষ্য শুধু না, তাদের লক্ষ্যটা ছিল দুর্নীতির মামলার আসামিদের রক্ষা করা, মানবতা বিরোধী অপরাধীদের বিচার থেকে রক্ষা করা। উপলক্ষ ছিল শেখ হাসিনা গভর্নমেন্ট গণতন্ত্র, 5ই জানুয়ারি, নানা রকম মাসলা নিয়ে এসেছিল সেখানে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে একটা উত্তরন্ত হয়েছে। শত চেষ্টা করেও কিন্তু অনেকে এমনভাবে খামি দিছিলেন, বলছিলেন যে ঘরে আর ফিরে যাবো না একটা কিছু না ঘটিয়ে। আবার কেউ কেউ ঘোষণা দিয়েছিলেন যে তাদের নিজস্ব স্ট্যান্ডার্ড জায়গাটাকে ডেভেলপ না করা পর্যন্ত তারা দেশে ফিরবেন না। কেউ কেউ দেশে থেকে নিজস্ব অবস্থান নিয়েছেন না। এই সব অবস্থান থেকে কিন্তু একটা ফিরে আসার মতো জায়গা, একটা স্বস্তির জায়গা আমরা আসছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যত পরিকল্পনা যাই থাকুক না কেন, এই পরিকল্পনা বাস্তবায়ন তারা করতে পারবে না। অ্যাটলিস্ট আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা যে মুক্তিযুদ্ধের চেতনার যে জায়গাটা, গণজাগরণ মঞ্চ সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং তার কেন্দ্রিকতা যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঘিরে, এখনো কিন্তু বসে নাই অনেকে। অনেকভাবে তারা কিন্তু, আমি বলছি তার আশপাশে যারা আছেন, বাইরে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, অনেকভাবে তৎপরতার, কিন্তু শেষ আস্থার জায়গাটা হচ্ছে শেখ হাসিনা। আমরা রিমাইন্ডার করতে চাই ওয়ান আফটার অ্যানাদার, যেটা মফিদুল হক ভাই বলছেন যে সময় ক্ষেপণ না, সময় মাত্র। আমরা সেটা দেখতে চাই সময় মাত্র।
ওরা যদি সুযোগ পেত তাহলে আমাদের কিন্তু এই সময় মাত্র দিত না। ওরা বলতো রিভিউ টিভিউগুলো পরে দেখা যাবে, আগে এক্সিকিউশনটা হয়ে যাক, যেভাবে তারা ৭১ এক্সিকিউশন করেছিল পরবর্তীতে করছে। এই সময় মানে যে ওরা বসে নেই, যেটা বললেন যে আমরা এখানে যেটা চলছে কিন্তু তার ভিতরে কাউন্টার ফোর্সের কাজ অনেক বেশি, অনেক 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 চলছে। তো দেখুন ওই যে বলে যে রবীন্দ্রনাথের গানের কথা, জয় করে তবু ভয় কেন তোর যায় না, আমাদের কিন্তু অনেকটা এরকম অবস্থা, কারণ আমাদের অনেক করুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি সেটাকে আমি খুব মূল্যই দেই। কিন্তু দেখেন আমরা কিন্তু আইনের পথে আমরা এই অধিকারটা প্রতিষ্ঠা করেছি, এটা কিন্তু খুব বড় অর্জন। এটা কিন্তু 10 বছর 20 বছর আপনি বলতে চাচ্ছেন আইনের পথে যে থাকে তার হাত মানে অনেক 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 বাধা। আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু একটা নৈতিক শক্তির পরিচয় দিয়েছি, একটা চরম অনৈতিক একটা ঘাতক একটা মানে সংস্থা বলবো না, তারও বেশি আর কি। এবং এই সমস্ত কিছু কিন্তু এই বিচারে যে এই যে পরতে যেটা উন্মোচিত হয়েছে যে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, যে কনসেপ্টটা একটু পরে এসছে, কিন্তু এই যে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজটা কিভাবে গঠিত হয়েছিল, পাকিস্তান সেনাবাহিনী তার সঙ্গে এই ধর্মকে অবলম্বন করে অক্সিলারি ফোর্স হিসাবে, এবং ইন্টারন্যাশনাল ক্রাইমসে কিন্তু অ্যাবেটমেন্ট, কমপ্লিসিটি, সাপোর্ট এগুলো ইকুয়ালি ক্রিমিনাল ধরা হয়। এটা এমন না যে ওরা বড় অপরাধী এরা ছোট অপরাধী ছিল, সমভাবে অপরাধী। এই জন্যই বলা হয় যে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ একটা গঠিত হয়েছিল। এই শিক্ষাগুলো সমাজের সামনে নিয়ে আসা, কি ঘটেছিল তার যে বিস্তারিত বর্ণনা যেটা এসছে, এবং যেটা শ্যামল দত্ত বলেন সাক্ষীর বিষয়টা, এটা কিন্তু তাদেরকে কিন্তু আমাদের শতবার সালাম করতে হবে। একেবারে সাধারণ মানুষ, নিরীহ মানুষ, কিন্তু এত ঝুঁকি জানা সত্ত্বেও সমস্ত এবং কিছু পাওয়ার নাই, কিন্তু সাক্ষী দিয়ে যাওয়ার পরেও অনেক সাক্ষীকে কিন্তু মেরে ফেলেছে, এবং অনেক সাক্ষীকে থ্রেট করা হয়েছে নানা রকম ভাবে। এবং ধরেন মীর কাসেমের মামলায় যে তার যে টর্চার সেন্টারে যারা নিগৃহীত হয়েছে, আমি এই সাক্ষীর চেহারা দেখে আমি খুব বিস্মিত হয়ে গেলাম। মানে টুপি দাড়ি, সাধারণ একটা খুবই মানে বলা যায় ধর্মপ্রাণ মানুষ, কিন্তু উনি তো দেখেছেন ধর্মের নামে যে কদর্যতা ঘটেছে, এবং কি দৃঢ়তার সঙ্গে তিনি দাঁড়িয়ে আদালতে সাক্ষী দিলেন। জীবনে তিনি কোনো আদালতের ধারে কাছেও যাননি। তো নারীরা সাক্ষ্য দিলেন, ইন ক্যামেরা ট্রায়াল হলো, তারা তাদের সাফারিং এর কথাগুলো বললেন। তো এই সমস্ত মিলে কিন্তু একটা বিশাল একটা ঐতিহাসিক অর্জন কিন্তু বাংলাদেশ। শেষ কথাটা শ্যামল দত্ত, সেই মূল্যায়নটি আমরা কি করব? এই অর্জনটাকে তো বিসর্জন দিতে না পারে আমাদের। আপনি সেই মূল্যায়নটি আমরা কি করব? আমি একই সঙ্গে বাংলাদেশের সমস্ত বিধিবিধান, আইন কানুন অনুসরণ করার পক্ষে, এটা বিপক্ষে না, কিন্তু একই সঙ্গে এই কারণে কোনোভাবেই এটিকে ডিলে করার পক্ষে না। আপনি রিভিউ পিটিশনের জন্য 1 মাস সময়, 2 মাস সময়, 3 মাস সময় নেবেন, এবং সই করার জন্য আরো সময় নেবেন। এই যে দীর্ঘসূত্রতা, আমি মনে করি যে এটা আমাদেরকে আমাদের সবকিছুর পরে আমাদের অর্জনটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জনটা অসাধারণ, এবং এই অর্জনটি একেবারে সাধারণ মানুষের। আমি মানে তাদের শ্রদ্ধা জানাতে চাই যারা সেই এত চ্যালেঞ্জ সত্ত্বেও। আপনি দেখেন জামাত ইসলামী 250 কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে, জামাত ইসলামী 1000 কোটি টাকা, 250 কোটি টাকাকে একেবারে 250 কোটি টাকা 0 কোটি টাকা করে দিয়েছে আমাদের সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ সাক্ষী। আমরা তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।